প্রথম লাইনগুলো মিসিং ছিল জায়ান। শায়ারের কথায় জায়ান ফিসেল হেসে বলে। প্রথম লাইনগুলো তার সাথে যায় না। শায়ার আর কিছু বলল না। জায়ানও চুপ হয়ে যায়। এভাবে দু বন্ধু কতক্ষণ শুয়েছিল জানা নেই। ড্যাড, তুমি বুঝতে পারছো না, আমার মিস্টার আরসি এর ওয়াইফকে চাই, যে কোনো মূল্যে। হ্যারি, তুমি ভুলে যাচ্ছ মিস্টার আরসি কতটা ভয়ানক। ও আমাদের 27 জন লোককে একসাথে মেরেছে, এখন আমাদের খুঁজছে। মিস্টার আরসি যদি কোনোমতে আমাদের পেয়ে যায়, সেদিন হবে আমাদের শেষ দিন। হ্যারি তার ড্যাডের কথায় ডেভিল হেসে বলে। কিন্তু পাপা, তুমি জানো মাইন্ড লাভের 1 মাস আগে মিসক্যারেজ হয়েছে, আর সেটা মাইন্ড লাভ জানে না। এমনকি মিস্টার আরসি মাইন্ড লাভকে জানতে দেয়নি। হ্যারির কথায় হ্যাভেন অবাক চোখে তাকায় হ্যারির দিকে। সে বিস্ময় কণ্ঠে বলে। হ্যারি, তুমি এটা জানলে কীভাবে? হ্যারি টেডি ইসমাইল দিয়ে বলে। পাপা, মিস্টার আরসি এর থেকে আমিও কোনো অংশে কম না, তাই এইসব ব্যাপার জানা কোনো ব্যাপার না। তবু হ্যারি, আর যাই করো মিস্টার আরসির এর প্রাণ ভ্রমণের উপর নজর দিও না। ড্যাড, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, এখন তাকে আমার যে করেই হোক লাগবে। জীবনে প্রথম কোনো মেয়ের দিকে আকৃষ্ট হলাম, তাকে না পেলে জীবনটাই যে বৃথা যাবে। হ্যারি, নিজের বিপদ নিজে টেনে আনছো তুমি। ধ্যাত। কথাটা বলেই হ্যারি সেখান থেকে প্রস্থান করে। আর তার যাওয়ার দিকে হ্যাভেন তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পারছে কিছু একটা ঘটবে। বিপদ তাদের ঘাড়ের উপর নৃত্য করছে। মিস্টার আরসির থাবা যখন পড়বে, তখন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার শাস্তি না দেওয়া অবধি মিস্টার আরসির থাবা থেকে ছাড়া পাওয়া যাবে না। কেটে গেল কয়েকটা দিন। এখন শ্রাবু প্রায় সুস্থ। আর এসবের পিছনে একজনই আছে, সে হলো রায়হান চৌধুরী। আজ শ্রাবুদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। লিসান মার্টিন চলে গেল আজ প্রায় 3 মাস 9 দিন। সব কিছু চলতে থাকলেও লিসান মার্টিনের অনুপস্থিতি সবাইকে পীড়া দেয়। রায়হান আজ সকাল থেকে বাড়িতে নেই। জরুরি মিটিংয়ের জন্য নাকি অফিসে গেছে। বলছে তাড়াতাড়ি চলে আসবে। শ্রাবু রুমের বারান্দায় বসে দূর আকাশপানে তাকে বিড়বিড় করে বলে। পাপা, তুমি দেখছো আজ তুমি নেই আমাদের মাঝে, কিন্তু তোমার অনুপস্থিতিতে আজ সব বিষাদময় লাগে আমার কাছে। আমার আব্বু আর তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তোমাদের আদরের মেয়ে আজ বড্ড একা। পাপা, কেন এমন করে চলে গেলে আমাদের একা করে? কথাগুলো বলেই শ্রাবু 2 ফোঁটা চোখের পানি ফেলে। শ্রাবু চোখ বন্ধ করে ফেলে। তার মনটা বিষিয়ে আছে। কিছুই ভালো লাগছে না তার। সময়টা 6টা। ড্রয়িং রুমের সোফায় ঘাপটি মেরে শুয়ে আছে শ্রাবু। তখনই রায়হান বাড়ি ফিরে সদর দরজায় দাঁড়িয়ে শ্রাবুকে সোফায় শুয়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে যায়। তারপর কণ্ঠে দ্বিগুণ আদর ঝেলে শ্রাবুকে ডাকে। হলুদিয়া পাখি। শ্রাবু সজাগ থাকায় পিটপিট করে চোখ খুলে নিজের সামনে রায়হানকে দেখে মলিন হেসে বলে। হুম। মন খারাপ? না, ওই আর কি। শরীর খারাপ? একটু। বাইরে ঘুরে আসবি একটু? না, বাইরে অনেক ঠান্ডা, যাওয়া ঠিক হবে না। সমস্যা নেই, কিছু হবে না, তুই রেডি হয়ে আয়। ভালো লাগছে না। যেতে বলেছি আমি। শ্রাবুর আর কি করার, তাই বাধ্য মতো সোফা ছেড়ে উঠে রুমে চলে যায়। রায়হানও তার পিছু পিছু রুমে যায়। মিনিট 30 পর দুজনে পরিপাটি হয়ে নিচে নামে। শ্রাবুর পরনে লাল কালারের গাউন, যেটা রায়হান এই তো 2 দিন আগে এনে দিয়েছে। রায়হানের পরনে লাল কালারের সিল্কের শার্ট আর কালো প্যান্ট। তারা দুজন বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। রাত 8টার দিকে রায়হান শ্রাবুকে নিয়ে একটা খোলা মাঠে গিয়ে বসে। চারিদিকে নিস্তব্ধ, নির্জন। কোথাও মানুষের দেখা নেই। শ্রাবু রায়হানের কাঁধে মাথা রেখে বসে আছে। দুজনের দৃষ্টি দূর অজানা নিবদ্ধ। রায়হান নীরবতা ভেঙে বলে। হলুদিয়া, আজ আমাদের বিয়ের 6 বছর 5 মাস, আর আনুষ্ঠানিকভাবে 6 মাস হলো। শ্রাবু দূর অজানার দৃষ্টি রেখেই বলে। হুম। কিন্তু আজ আমার এইসব পালন করার একদম ইচ্ছে নেই। আমি চাইও না। রাগ করেছিস? যেখানে জীবনের রং পাল্টে যাচ্ছে সেখানে আনন্দ আসে না। আমরা আবার আনন্দে ভাসবো। জীবন আমাদের সুখের সাগরে ফেলবে, দেখিনিস? যেখানে পাপার মতো মানুষ নেই সেখানে আদৌ কি সুখ আসবে? পাপা আমাদের মাঝেই আছে। আমরা তাকে দেখতে না পারলেও তিনি ঠিকই আমাদের দেখেন, আমাদের জন্য দোয়া করেন।
হয়তো। তারপর আবারও দুজন নীরবতা পালন করে। সময় গড়ায়, কারো মুখে কোনো কথা নেই, দুজনেই নিশ্চুপ। তারপর আবারও নীরবতা ভেঙে রায়হান বলে, হলুদিয়া, হুম। একটা কথা বলবো? একটা কেন, যতগুলো ইচ্ছে বলুন। শ্রাবুর কথায় রায়হান আলতো হেসে বলে। আমার বাচ্চার মা হবি? রায়হানের কথাটা শোনা মাত্রই শ্রাবু তড়িৎ বেগে মাথা তুলে রায়হানের মুখ পানে চায়। তার চোখে মুখে খুশি উপচে ঠিকরে পড়ে। সত্যি বলতে সেও তো চাইছিল একাকিত্ব জীবনে নতুন অতিথি আনার, কিন্তু রায়হান কখনো এই বিষয়ে রাজি হবে কিনা তা ভেবে কখনো মুখে প্রকাশ করে হয়নি। শ্রাবুর চোখে পানিতে টলমল করে। সে এক দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে থাকলে রায়হান আবারও বলে, আমার বাচ্চার মা হবি? শ্রাবু এবার কাঁপা কাঁপা গলায় বলে, আমি তো এতদিন এটাই চাইছিলাম, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আমাদের ভালোবাসার অংশ তোর গর্ভে ধারণ করবি হলুদিয়া? করব। কথাটা বলতে গিয়ে শ্রাবুর গাল বেয়ে চোখের পানি পড়তে থাকে। রায়হান আলতো করে চোখের পানি মুছে দিয়ে দু গালে চুমু খেয়ে বলে, তাহলে তো প্রিপারেশন নিতে হবে। রায়হানের কথায় শ্রাবু লাজুক হেসে বলে, ধ্যাত, এখানেই হবে নাকি বাসায় গিয়ে? অসভ্য নির্লজ্জ বেহায়া। গালাগালি করছিস কেন? আমার তোকে ভালোবাসার ক্রেভিং উঠেছে, এখন আমি কি করব বল? তাই বলে এই মাঠে? তো কি হয়েছে? আজ আকাশ বাতাস সাক্ষী থাকুক আমাদের ভালোবাসার অংশের আগমনে। আপনিও? শ্রাবুকে আর কিছু বলতে না দিয়ে রায়হান শ্রাবুর কোমল নরম অধরগুলো নিজের অধরে চেপে ধরে, সময় গড়ায়। আর তাদের ভালোবাসার স্পর্শ উত্তাল সমুদ্রের মতো বাড়তে থাকে। মত্ত হয় দুটো দেহ দুটো দেহের মাঝে। আজ আকাশ বাতাস গাছপালা রাতের আকাশের পাখি খোলা মাঠ সাক্ষী রইল দুটো দেহের মিলনের। সময়টা ঠিক রাত ৩টার। শুনশান মাঠের মাঝে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে আছে রায়হান, আর তার বুকের উপর বিড়াল ছানার মতো শুয়ে আছে শ্রাবু। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ যেতেই রায়হান শ্রাবুকে কোলে নিয়ে চলে আসে মাঠ থেকে। তারপর গাড়িতে শ্রাবুকে কোলে নিয়ে বসে পড়ে। শীতের রাত, তবু দুজনের শরীরের উত্তাপে তাদের কাছে শীত লাগছে না। রায়হান গাড়ি স্টার্ট দেয়। গাড়িটি চলতে থাকে নিজ গতিতে। ভোর 4টায় শ্রাবুকে নিয়ে বাড়িতে প্রবেশ করে রায়হান। শ্রাবু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। রায়হান শ্রাবুকে নিয়ে রুমে চলে যায়। তারপর শ্রাবুকে ডেকে তুলে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। রায়হান শ্রাবুকে বসতে বললে শ্রাবু বসে বসে ঘুমিয়ে ঝিমুতে থাকে। তা দেখে রায়হান ঠোঁট টিপে হাসে। রায়হান শ্রাবুকে রেখে নিচে এসে গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসে। এরপর শ্রাবুকে স্যুপটা খাইয়ে দেয়। মেডিসিনটা আর দিল না। রায়হান চাইছে তার হলুদিয়া এর ডিপ্রেশন থেকে বের হোক। এখন যদি নতুন অতিথির আগমনে সে স্বাভাবিক হয়, তাহলে নতুন অতিথি আনতে সমস্যা কি? কেটে গেল আরও 1টি মাস। সময় বয়ে যাচ্ছে আপন গতিতে। আজ রায়হান শ্রাবুকে নিয়ে হসপিটালে যাবে, কারণ গত কিছুদিন ধরে শ্রাবুর শরীরটা ভালো নেই। কিছু খেতে পারে না, কিছু খেলেই বমি করে দেয়। রাতেও ঠিকমতো ঘুম হয় না। মাঝরাতে উঠে রায়হানকে ডেকে বলে তার নাকি খুব খারাপ লাগছে। প্রেগনেন্সির কিট নিয়ে টেস্ট করেছে, রেজাল্ট পজিটিভ। তাই শিওর হওয়ার জন্যই হসপিটালে যাওয়া। হসপিটালে এসে শ্রাবুর চেক আপ আর আলতা করানোর 1 ঘন্টা পর ডক্টর এসে রায়হানকে জানায়, Mr. Chaudhary, you are going to be a father and Mrs. Chaudhary is going to be a mother. অভিনন্দন মিস্টার চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন এবং মিসেস চৌধুরী মা হতে চলেছেন। ডক্টর কথাটা বলতেই রায়হান খুশিতে আত্মহারা হয়ে ডক্টরকে বলে, আর ইউ টেলিং দ্য ট্রুথ? ডক্টর ঠোঁট প্রসারিত করে হেসে বলে, মিস্টার চৌধুরী, শ্রাবুর চোখে আনন্দের অশ্রু। রায়হান খুশিতে সেখানেই শ্রাবুকে কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করে। ডক্টর তাকে এমন করতে দেখে হেঁচে ওঠে। রায়হান শ্রাবু সেভাবেই কোলে নিয়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসে। রাজ হসপিটাল নিচে দাঁড়িয়েছিল। রায়হানকে আসতে দেখে দৌড়ে তাদের সামনে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই কি হয়েছে? রায়হান শ্রাবুর দিকে তাকিয়ে আলতো হেসে বলে, নতুন অতিথি আসছে, তুই মামা হবি আর আমি বাবা। কি আপনি সত্যি বলছেন ভাই? হ্যাঁ, আমার হলুদিয়া মা হবে আর আমি বাবা। আমি এই খুশি কই রাখবো? রাজ, তুই পুরো লন্ডনে এই খুশি ছড়িয়ে দে। রায়হান চৌধুরী বাবা হচ্ছে।
অবশ্যই জানাবো ভাই, তার আগে বাসায় চলুন। না, আমি আগে পাপার কাছে যাব। আমি পাপাকে জানাতে চাই আমি বাবা হব। তাহলে ভাই দেরি কেন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, চল। শ্রাবু এতক্ষণ একদিনে তাকিয়েছিল রায়হানের মুখের দিকে। আজ কতদিন পর তাকে এভাবে হাসতে দেখলো। বুকের ভেতর কোথাও একটা সুখের বাতাস বয়ে গেল। তার ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে ভাবতেই তার নিজেরও এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। সে মা হবে, তাকেও কেউ মা বলে ডাকবে। এই অনুভূতিটা সব মেয়ের জীবনে অন্যরকম শান্তি বয়ে আনে। রায়হান শ্রাবুকে কোলে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসে আর রাজ ড্রাইভিং সিটে। রাজ অলরেডি মিতুকে ফোন করে বলে দিয়েছে সে মামা আর মিতু মামি হচ্ছে। তাই মিতু শ্রাবুকে ওয়েলকাম জানানোর জন্য এসপি হাউস সাজানোর প্রস্তুতি নিচ্ছে। রায়হান শ্রাবুকে নিয়ে ইস্ট লন্ডন মুসলিম সেমিস্ট্রি কবরস্থানে পৌঁছায়। রায়হান রাজকে শ্রাবুর সাথে রেখে নিজের দৌড়ে আগে অজুখানায় যায়। আর এদিকে শ্রাবুর মাথায় ভালো মতো ওড়না পেঁচিয়ে কবর জিয়ারত করে এক দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে মনে মনে বলে, পাপা তুমি শুনছো, আমি মা হব। তোমার ছেলের অংশ আমার গর্ভে। পাপা তুমি আমার ছেলে হয়ে এসো, আমাকে আবার পরিপূর্ণ করো মা এবং মেয়ে হিসেবে। বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ছিল তোমার ভালোবাসা আর আদরে কাটানো দিনগুলো। কথাগুলো ভাবতে ভাবতেই তার চোখ ভিজে ওঠে, তবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি থেকে যায়। রায়হান অজু করে কবরের সামনে গিয়ে প্রথমে জিয়ারত করে, তারপর হাঁটু ভেঙে কবরের সামনে বসে বাচ্চাদের মতো হাসি কান্নায় বলতে থাকে, পাপা, আমি বাবা হব। পাপা তুমি শুনছো, তোমার ছেলেও বাবা হবে। পাপা তুমি দেখছো, ওই যে আমার হলদিয়া, ও আমার বাচ্চার মা হবে। পাপা আজ আমি ভীষণ খুশি। আমি তোমার মতো একজন ভালো পাপা হব। তুমি দেখে নিও পাপা। পাপা তুমি আবার আমার জীবনে এসে আমার ছেলে হয়ে আমাকে বাবা আর ছেলে হিসেবে পরিপূর্ণ করতে। তুমি আবার আমার জীবনে এসো পাপা। দুজনের চাওয়ায় কি মিল! একজন মা আর মেয়ে হিসেবে, আরেকজন বাবা আর ছেলে হিসেবে পরিপূর্ণ হতে তাকে আবারও তাদের মাঝে আসতে বলছে। লিসান মার্টিন তো শুনছে, সবটাই দেখছেন। অদৃশ্য ছায়া হয়ে খুশিতে হাসতে হাসতে দোয়াও করছেন ছেলে আর মেয়ের জন্য। তিনি হয়তো আজ বেঁচে থাকলে এই খুশির মুহূর্তটা আরও গভীর হতো, কিন্তু আফসোস সে এখন আর তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বেঁচে নেই। রায়হান দু হাত তুলে আকাশ পানে তাকে আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলে, আল্লাহ তুমি আমার অংশকে দেখে রেখো, তাকে আর আমার থেকে কেড়ে নিও না, তাহলে আমি আর বাঁচব না। আল্লাহ তোমার কাছে তোমার এই পাপী বান্দার একটাই চাওয়া, আমার অংশকে তুমি সুস্থ সবল রেখো, আমার হলদিয়াকে সুস্থ রেখে আমার পাপাকেও তুমি তোমার কাছে ভালো রেখো আল্লাহ। কথাগুলো বলেই রায়হান ঝুঁকে লিসান মার্টিনের কবরে চুমু খেয়ে হাত বুলায়, তারপর চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। তারপর ধীর কদমে সেখান থেকে বেরিয়ে এসে শ্রাবুর সামনে দাঁড়ায় আর রাত চলে যায় কবর জিয়ারত করতে। রায়হান শ্রাবুকে আলতো করে জড়িয়ে ধরে সূর্যকে ফোন করে। দুবার রিং হতেই সূর্য ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই রায়হান উদ্বিগ্ন হয়ে বলে, আপাই আমি বাবা হব আর আমার হলদিয়া মা হবে। তুই শুনতে পারছিস আপাই? সূর্য রায়হানের কথা শুনে খুশিতে চিৎকার করে খানবাড়ির সকলকে একসাথে জড়ো করে চিল্লিয়ে বলে, তোমরা শুনো, আমি বড় আম্মু হব। আমার সোনা বোনটা মা হবে। আমার পাখি প্রেগনেন্ট। সূর্যর চোখে আনন্দ অশ্রু আর হাতে ফোন নিয়ে সাইফুলের কাছে গিয়ে বলে, তুমি শুনলে সাইফুল, আমি বড় আম্মু আর তুমি বড় আপু হবে। সাইফুলকে ছেড়ে সূর্য এবার মুক্তার খানের কাছে গিয়ে বলে, মামা তুমি নানা হবে। মামা আমাদের পরিবার নতুন অতিথি আসছে। ফোনের অপর পাশে রায়হান খুশিতে আত্মহারা, আর ফোনের এ পাশে খানবাড়ির আনন্দ সবটাই শ্রাবু শুনছে। শ্রাবু অবাক দৃষ্টিতে সবকিছু দেখছে।
তার কাছে আজ পৃথিবীর সকল সুখী সুখের কাছে তুচ্ছ মনে হচ্ছে। রায়হান ফোন হাতে রেখেই চোখের পানি নিয়ে হাসছে আর একে একে সবার সাথে কথা বলছে। পৃথিবীতে আজ তার থেকে খুশি মানুষ মনে হয় আর দুটো নেই। সব কিছু আজ ফিকে মনে হচ্ছে তার এই সুখের কাছে। শ্রাবু শুধু অবাক চোখে দেখছে সবার খুশি আর আনন্দ। সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে রায়হান, শ্রাবু আর রাস। তাদের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই কেমন থমথমে পরিবেশ অনুভব করে তারা। রায়হান আর শ্রাবু গাড়ি থেকে নামলে রাজ গাড়ি পার্কিং লটে নিয়ে যায়। শ্রাবু রায়হানের দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা কি বলুন তো? বাড়ির পরিবেশ এত ঠান্ডা কেন? কাউকে তো দেখছি না এখানে। রায়হান শ্রাবুকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে ঢোকার জন্য হাঁটা ধরে বলে, জানি না বাড়ির ভিতরে ও কেমন অন্ধকার। চলুন ভেতরে গিয়েই দেখি। রায়হান আর কিছু বলল না। শ্রাবুকে নিয়ে দরজা খুলতে নিয়ে বুঝে দরজা ভেতর থেকে লক করা, তাই সে পিন কোড দিয়ে দরজা লক খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। রায়হান শ্রাবুকে এক হাতে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রেখে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালানোর আগেই তাদের দুজনের উপর নরম কিছু পড়তে থাকে। সুবাস পেয়ে মনে হচ্ছে ফুলের সুবাস। তারা দুজন উপরের দিকে তাকাতেই আচমকা পুরো বাড়ি আলোকিত হয়ে যায় আর মিতু সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কংগ্রেচুলেশনস মায়াবতী অ্যান্ড ওয়েলকাম ইউর হোম। মিতুর গলা শুনে তারা সেদিকে তাকাতেই দেখে পুরো বাড়ি সাজানো, ফেরি লাইটিং, ফুল, বেলুন দিয়ে সাজানো, আর তাদের থেকে কিছুটা দূরে একটা টেবিলে কেক রাখা। রায়হান আর শ্রাবু তা দেখে একে অপরের দিকে তাকায়। আর তখনই রাজ ভেতরে ঢুকে দেখে রায়হান আর শ্রাবুর উপর অসংখ্য গোলাপের পাপড়ি। মিতু এগিয়ে এসে বলে, মায়াবতী, আজ আমি ভীষণ খুশি। আমি মামি হব। এই অনুভূতিটার কথা আমি বোঝাতে পারছি না। আমি আজ খুব 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 খুশি মায়াবতী। কথাটা বলেই মিতু রায়হানের কোল থেকে শ্রাবুর মাথাটা আলতো করে জড়িয়ে ধরে। তারপর রায়হানকে বলে, রায়হান, ওকে নামাও, কেক কাটতে হবে তো। মিতুর কথা মতো রায়হান শ্রাবুকে কোল থেকে নামিয়ে দেয়। মিতু শ্রাবুর হাত ধরে টেবিলের সামনে নিয়ে যায়। তারপর মিতু আর সারিয়া সহ সকল সার্ভেন্টদের ডাকে। এত খুশির মাঝেও শ্রাবুর মনটা কিছুটা খারাপ, আর সেটা লিসান মার্টিনের অনুপস্থিতি। মিতু তাড়া দিতেই শ্রাবু কেক কেটে সবাইকে খাওয়ায়। তারপর রাতটা সেভাবেই আনন্দে আড্ডায় মজায় কেটে গেল। সকলের মাঝে খুশির আনন্দ বইতে লাগলো। একজন নতুন অতিথির আগমনে সবার খুশি যেন বাঁধ ভাঙ্গা হয়ে যায়। কেটে গেল আরও 2টি মাস। শ্রাবু এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। এর মাঝে রায়হানের আদর যত্ন 3 গুণ বেড়ে গেছে। শ্রাবুর জন্য বাড়িতে সার্ভেন্ট বাড়িয়ে দিয়েছে। সিঁড়ি বেয়ে নামা টোটালি নিষেধ। প্রয়োজন ব্যতীত সিঁড়ি বেয়ে ওঠা নামা করা যাবে না, এটাই রায়হানের করা আদেশ। মিতুও এখন দিনের বেশিরভাগ সময় শ্রাবুর সাথেই থাকে। সিমরান দেওয়ানও শ্রাবুর খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যাপারটা তিনি দেখেন। বলতে গেলে এখন সবার অবস্থান এসপি হাউসে। এই বেশি হয়, রাত হলেই বাড়ি চলে যায়। আর শ্রাবু বায়না ধরে সে বেবির জন্য শপিং করতে যাবে। রায়হান কোনো রিস্ক নিতে চায় না বলে অনলাইনেই শপিং করতে বলে, কিন্তু শ্রাবু সেসব মানলে তবে তো তার ঘুরে ঘুরে শপিং করতে হবে, না হলে মন মতো হবে না। তাই রায়হান বাধ্য হয়ে রাস আর মিতুকে নিয়ে নেয় সাথে। শ্রাবু নাচতে নাচতে রেডি হয়ে যায়। এই 3 মাসের শ্রাবুর স্বাস্থ্য মাশাল্লাহ অনেকটাই বেড়ে গেছে। আগের ড্রেস তার ফিট হয় না, তাই রায়হান কিছুদিন আগে তার জন্য কমফোর্টেবল ড্রেস এনে দেয়। সেখান থেকে শ্রাবু একটা হালকা পিঙ্ক কালার গাউন পরে। রায়হান শ্রাবুকে নিয়ে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামে। তারপর তারা 4 জন মিলে চলে যায় শপিং মলে। শ্রাবু পুরো শপিং মল ঘুরে ঘুরে বেবির জন্য শপিং করে। রাস আর মিতু অন্য সেক্টরে যায় নিজেদের জন্য কিছু কিনতে। আর এদিকে রায়হান আর শ্রাবু মিলে বেবির জন্য শপিং করতে থাকে। এত হাঁটাহাঁটিতে শ্রাবু ক্লান্ত হয়ে যায়, তাই রায়হান তাকে একটা শোরুমে বসিয়ে রেখে একটু বাহিরে যায় একটা জরুরি কল রিসিভ করতে। রায়হান চলে যেতেই সেখানে হাজির একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি। শ্রাবু প্রথমে তাকে দেখে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামনে নেয়। লোকটি শ্রাবুর দিকে তাকিয়ে বলে, হাই মিস।
শ্রাবু এবার ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই লোকটির বাদামি ঠোঁট জোড়ার সাথে চোখাচোখি হয়। শ্রাবু কিছুক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয়, তারপর কণ্ঠ ভারী করে লোকটিকে বলে, আমি মিস না, মিসেস। লোকটি এবার নরম হেসে বলে। সরি ভুল হয়ে গেছে। লোকটির কথায় শ্রাবুর এবার বেশ সন্দেহ হয়, তবুও কিছু বলে না। লোকটি এবার স্বভাবসুলভ ভঙ্গিতে শ্রাবুর সামনে বসে বলে, হাই, আমি হ্যারি শ্যালন। আপনি নিশ্চয়ই মিসেস শ্রাবন্তী চৌধুরী। এবার শ্রাবু সম্পূর্ণ বিরক্ত নিয়ে লোকটির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি মিসেস শ্রাবন্তী চৌধুরী। কিন্তু আপনি কে? আমার পরিচয় জানলেন কিভাবে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। এখন আমি কি করতে পারি? বন্ধু হতে পারেন। আমার স্বামী আমার বন্ধু, তাই আমার এক্সট্রা কোনো বন্ধু দরকার নেই। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আমার কাছে কি চাই আপনার? কে আপনি? যদি বলি আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষী। সেটা কিসের জন্য? তাহলে আগে আমরা বন্ধু হয়ে নিই। না, আমি ইন্টারেস্ট না। কিন্তু আমি তো ইন্টারেস্ট। ফালতু কথা না বলে কি বলতে চান বলুন, না হলে এখান থেকে যান। এইভাবে বলছেন কেন? কষ্ট লাগে তো। তাতে আমি কি করব? আচ্ছা, আপনাকে আমি একটা কথা জানানোর জন্যই অনেকদিন ধরে ওয়েট করছি, আর আপনাকে বলার জন্য সেই সুযোগ খুঁজছিলাম। আজ সুযোগ হয়ে গেল। আমাকে খুঁজছিলেন? হুম। কি কথা বলুন। বলবো, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তবুও আপনার ভালোর জন্য আমি বলছি। জি বলুন। তার আগে কথা দিন, আমি আপনাকে যা বলবো তার জন্য আপনি রায়হান চৌধুরীকে আমার নাম বলবেন না। কথা দিলাম বলবো না। আজ থেকে 5 মাস আগে আপনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, মনে আছে? জি মনে আছে। আপনি কি জানেন সেদিন আপনার একটা ছোট অপারেশন হয়েছে? না তো, কেন, কি হয়েছিল? এমা, আপনার হাজবেন্ড আপনাকে কিচ্ছু বলেনি? হেয়ালি না করে সোজাসুজি বলুন কি বলতে চান। আমি যেটা বলতে চাইছি সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আমি প্রস্তুত। আপনি জানেন সেদিন আপনার মিসক্যারেজ হয়েছিল সিঁড়ি থেকে পড়ে গিয়ে, এবং আপনি তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর এইসব কিছু আপনার হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড মিতু সব জানে, এবং কি আপনার হাজব্যান্ড তার সাথে মিলেই আপনার মিসক্যারেজ করিয়েছে। সেদিনই আপনার হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড আপনাকে ধাক্কা মেরেছিল সিঁড়ি থেকে। আপনার মানসিক ভারসাম্য ঠিক ছিল না বলে আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। হ্যারির কথাটা শোনা মাত্রই শ্রাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার চোখ ঝাপসা হয়ে আসে, তবু নিজেকে শক্ত রেখে হ্যারিকে বলে, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। শ্রাবুর কথায় হ্যারি দুঃখী ভাব নিয়ে বলে, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। এখন বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি এসব জানলেন কিভাবে? ওই যে বললাম না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই আপনার সকল খোঁজ খবর রাখতাম আর কি। আমি আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস না হলে আপনি বরং রায়হান চৌধুরীর স্টাডি রুমে গিয়ে তার কাগজপত্র চেক করবেন, সেখানেই আপনার মেডিকেল রিপোর্ট পেয়ে যাবেন। আর তাও যদি বিশ্বাস না হয় তাহলে রায়হান চৌধুরীকেই জিজ্ঞেস করে নেবেন, হয়তো সেই সত্যিটা আপনাকে বলবে না। আপনার হাজব্যান্ড এখনও তার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসে, তাই তো নিজের কাছে রাখার জন্য নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে বিয়ে দিল। রায়হান চৌধুরী আপনাকেও রাখতে চায়, আবার তার এক্স গার্লফ্রেন্ডকেও রাখতে চায়। তারা তো অসংখ্যবার ইন্টিমেটও হয়েছে আপনার আড়ালে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আপনাকে এইসব বলেছি বলে আমার নামটা আবার বলে দিবেন না কিন্তু। হ্যারির কথায় শ্রাবু অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকায়। তা দেখে হ্যারির মনে মনে পৈশাচিক হাসে। হ্যারি শ্রাবুর চোখের দিকে তাকিয়ে বলে, আজ আসি, আল্লাহ হাফেজ মিসেস চৌধুরী। হ্যারি কথাটা বলে চলে যেতে নিলেও আবারও ঘুরে শ্রাবুর কাছে এসে শ্রাবুর দিকে ঝুঁকে তার বাদামি চোখের মণিগুলো শ্রাবুর কালো মণির চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, আমি আপনাকে এইসব ইনফরমেশন শুধু দিইনি, তার জন্য আমারও কিছু লাভ আছে বলেই দিয়েছে। শ্রাবু কণ্ঠ শক্ত করে বলে, কি লাভ আপনার? হ্যারি ফিসেল হেসে আরও একটু ঝুঁকে শ্রাবুর দিকে। তার গরম নিঃশ্বাস শ্রাবুর মুখের উপর পড়ছে। শ্রাবু নিজেও পেছনের দিকে হেলে যায়। হ্যারি শ্রাবুর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি আপনাকে ভালোবাসি, তাই সকল ইনফরমেশন আপনাকে দিলাম। শ্রাবু হ্যারির কথায় হ্যারির বাদামি চোখের মনির দিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্য হাসে। যেই বন্দুকটা আপনার কোমরে গুজে রাখা আছে সেটা দিয়েই আপনার জবান আমি বন্ধ করে দিব। যদি আপনার একটা কথাও মিথ্যে হয়, আর রইল ভালোবাসা, সেটা আপনার পকেটে রাখুন, অন্য জায়গায় পকেট থেকে বের করবেন। আমি শ্রাবন্তী চৌধুরী এক পুরুষে আসক্ত। বাহ, ইন্টারেস্টিং।
আই লাইক ইট। কথাটা বলেই হ্যারি শ্রাবুর মুখে ফু দেয় আর শ্রাবু সাথে সাথে ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। হ্যারি সেখান থেকে চলে যায় আর শ্রাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবে, আগে আমাকে নিজ থেকে ওনার স্টাডি রুমে চেক করতে হবে, তারপর না হয় সবটা ওনার মুখেই শুনবো। আই সোয়ার রায়হান চৌধুরী, যদি এসব কথা সত্যি হয় তাহলে সেদিনই হবে আপনার সাথে আমার শেষ দিন। আপনি আমার সাথে চিট করতে পারেন না। শ্রাবুর ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হয় রায়হান। শ্রাবুকে অন্যমনস্ক দেখে ভ্রু কুঁচকে শ্রাবুকে পরোক্ষ করে রায়হান বলে, কি রে, কি হয়েছে তোর? ধ্যান কোথায় তোর? রায়হানের আওয়াজ পেয়ে শ্রাবু কেঁপে ওঠে, তার চোখগুলো অসম্ভব লাল হয়ে গেছে। রায়হান তাকে ভালো মতো পরোক্ষ করে বলে, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, ওই আর কি একটু। আমি বারবার বলেছিলাম শপিং মলে আসার দরকার নেই, অনলাইনে অর্ডার করে দিলেই হয়। না, তা শুনবি কেন? আমাকে টেনশন না দিলে তো আর তোর ভালো লাগে না। এবার হয়েছে, বাসায় চল। চলুন। রায়হান রাস আর মিতুকে ফোন করে এখানে আসতে বললে তারা 5 মিনিটের ভিতরে সেখানে উপস্থিত হয়। তারপর রায়হান শপিং ব্যাগগুলো রাস আর মিতুর কাছে দিয়ে এসে শ্রাবুকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। আর শ্রাবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়হানের মুখ পানে। শ্রাবুর চোখ ঝাপসা হয়ে আসে। হ্যারির কথাগুলো বারবার মনে হতে থাকে। সে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না তার রায়হান ভাই তাকে চিট করবে। সে চোখ বন্ধ করতেই চোখের কান্নিস বেয়ে পানি গড়িয়ে পড়ে, যার রায়হানের চোখ এড়িয়ে যায়। রাত 2টায় শ্রাবু বিছানায় উঠে বসে, তার ঘুম আসছে না। তার শুধু হ্যারির বলা কথাগুলোই মনে পড়ছে। রায়হান চৌধুরী এখনও তার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসে। শ্রাবুর চোখ বেয়ে গাল গড়িয়ে পানি পড়তে থাকে। সে একবার পাশ ফিরে রায়হানকে দেখে। রায়হান গভীর ঘুমে আচ্ছন্ন। শ্রাবু তাও একবার তার চোখের সামনে হাত নাড়িয়ে দেখে নেয় রায়হান ঘুমিয়ে আছে কিনা। রায়হান গভীর ঘুমে আছে বুঝে সে চুপিসারে রুম থেকে বেরিয়ে পড়ে। তারপর করিডোর ধরে ডান দিকের একদম শেষ মাথায় রায়হানের স্টাডি রুমের সামনে এসে থামে। তার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে, কোনো অপ্রত্যাশিত সত্যর সামনে আসার ভয়ে। শ্রাবু কাঁপা কাঁপা পায়ে স্টাডির রুমে চলে যায়। তারপর ধীরে স্থিরে এক এক করে রায়হানের সব ফাইল খুলে কিন্তু কাঙ্ক্ষিত কাগজটা পায় না। সে স্টাডি টেবিলের চেয়ারে বসে সবটাই মিথ্যা ভেবে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ খুলতেই টেবিলের বাঁ সাইডের একটা ছোট ড্রয়ার দেখে। সে ভ্রু কুঁচকে সেটার দিকে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে ড্রয়ার খুলে দেখে সেখানে একটা নীল রঙের ফাইল। তার বুকটা আবারও কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা হাতে ফাইলটা নিয়ে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলে আস্তে ধীরে ফাইলটা খুলে চেক করতেই তার বুকটা ধক করে ওঠে। তার সমস্ত পৃথিবী মাথার উপর ঘুরে ওঠে। সে চেয়ার থেকে ফ্লোরে বসে পড়ে। তার মানে হ্যারি মিথ্যা কিছু বলেনি। রায়হান চৌধুরী আসলেই তার সাথে চিট করলো। কথাগুলো ভাবতেই তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, শরীর কাঁপতে থাকে, গলা শুকিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে সে সেন্সলেস হয়ে ঢলে পড়ে ফ্লোরে। হলদিয়া, কোথায় তুই? এত সকালে কেন বেড থেকে উঠেছিস? হলদিয়া, আমি ডাকছি, তাড়াতাড়ি রুমে আয় সুইটি। অনেক ডাকাডাকির পরও যখন শ্রাবু রুমে আসে না তখন রায়হান বিরক্ত হয়ে বেডে উঠে বসে। তারপর রুম থেকে বের হয়ে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু শ্রাবুর কোনো রেসপন্স করছে না। রায়হান পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও পায় না। রায়হান রাজ আর মিতুকে ফোন করে শ্রাবুর কথা জিজ্ঞেস করলে বলে তারা তো জানে না। সারিয়াকে জিজ্ঞেস করলে বলে সে সকাল থেকে একবারও শ্রাবুকে দেখেনি। রায়হান প্রায় পাগল পাগল হয়ে যায়, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ঘন্টা পেরিয়ে যায়, শ্রাবু আসে না। ততক্ষণে রাজ, মিতু, রায়হান তিনজনই বেশ কয়েক জায়গায় খুঁজে আসে, কিন্তু কোথাও তাকে পায় না। রায়হান কি করবে কিছু বুঝতে পারছে না। তার চোখ লাল হয়ে আসে। সে শ্রাবুর ফোনে ফোন করলে বন্ধ পায়। সেই সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত শ্রাবুকে খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। তখনই রায়হান রাজকে বলে রাস্তায় যেখানে যেখানে সিসি ক্যামেরা আছে সবগুলোর ফুটেজ কালেক্ট করতে। রাজ তার কথা শুনে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে ফুটেজ কালেক্ট করতে। আর রায়হান তার লোকদের ফোন করে বলে তার ওয়াইফকে খুঁজে আনতে। রায়হান পুরো ড্রয়িং রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে, আর মিতু সোফায় বসে চোখের পানি ফেলে।
রাত প্রায় 9টার দিকে বাড়ি ফিরে শ্রাবু। তার চোখ মুখ ফুলে আছে, তার শরীর টলছে, চোখগুলো উস্কো শুষ্ক হয়ে আছে, মুখ রক্তশূন্য হয়ে আছে। শ্রাবু সদর দরজা দিয়ে ঢোকা মাত্রই শারিয়ার চোখ যায়। রায়হান 2 হাত হাঁটুর উপর রেখে হাতে মাথা ঠেকিয়ে সোফায় বসে আছে, আর তার সাথে মিতু বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। শ্রাবু এক পলক সেদিকে তাকে তাচ্ছিল্যের হাসে। শারিয়া শ্রাবুকে দেখা মাত্রই রায়হানকে বলে, রায়ান, বাবা প্রিন্স। রায়হান আর মিতু শারিয়ার কথাটা শোনা মাত্রই তড়িৎ বেগে মাথা তুলে তাকায় শারিয়ার দিকে। তারপর তার দৃষ্টি অনুসরণ করে সদর দরজা তাকাতেই দেখে শ্রাবু কাপা কাপা পায়ে ভেতরে আসছে। রায়হান সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে শ্রাবুকে জড়িয়ে ধরে পাগলের মতো প্রলাপ করতে থাকে। এই পাখি, তুই সারাদিন কোথায় ছিলি? আমাকে কেন এত টেনশন দিস? বল না হার্ট, কোথায় ছিলিস তুই? আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোকে না পেয়ে। আমি পুরো শহর খুঁজেছি, কোথাও তোকে পাইনি। শ্রাবুর রায়হানকে জড়িয়ে না ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে কঠিন কণ্ঠে বলে,